বাংলা সাহিত্যের অফুরন্ত সাহিত্য সম্ভার থেকে আজ আমরা নিয়ে এসেছি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প বিন্দুর ছেলে। 1953 সালে কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি রচনা করেন। আমরা শুনে নেব অডিও স্টোরি হিসেবে। খুব সম্ভবত এই প্রথমবার আমরা নিয়ে আসলাম বিন্দুর ছেলে। শুরু হচ্ছে গল্প বিন্দুর ছেলে। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলেই গিয়েছিলেন, বাইরের লোকেরাও ভুলে গিয়েছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনী জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভ্রাতৃবধূরূপে ঘরে এনেছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সেই অতুল রূপ ও 10,000 টাকার কাগজ নিয়ে শ্বশুর ঘরেতে পা রেখেছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার আনন্দে চোখে জল এসে গিয়েছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলে ধরে প্রতিবেশিনীদের কাছে সগর্বে তিনি বলেছিলেন, দেখেছ তো, ঘরে বউ আনতে হয় তো এমনি। আহা, একেবারে লক্ষ্মী পিতিমে গো। কিন্তু দুদিনেই তার এ ভুল ভাঙল। দুদিনেই তিনি টের পেলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা নিয়ে এসেছে, তার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে করে এনেছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডেকে বললেন, তা বলি হ্যাঁ গা, রূপ আর টাকার পুঁটুলি দেখে যে বউ ঘরে আনলে, তা এ তো দেখি একেবারে কেউটা সাপ। যাদব কথাটা বিশ্বাস করলেন না, মাথা চুলকিয়ে বললেন, তাই তো আচ্ছা আচ্ছা, আমি কাছারিতে চললুম। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং বাড়িতে ফিরে পূজা অর্চনা এই নিয়েই থাকতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট। উকিল হয়ে সম্প্রতি ওকালতি শুরু করেছিল। এছাড়া আরও একটা বিপদ হয়েছিল, ছোট বউকে শাসন করবার জো ছিল না। তার এমনই ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চেয়ে দেখলেও বাড়ি শুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করতে লাগত এবং ডাক্তার না ডাকলে আর সেরে উঠবার কোনো উপায় থাকত না। সুতরাং সাধের বিয়েটা যে ভুল হয়ে গিয়েছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হয়ে গেল। শুধু যাদব হাল ছাড়লেন না, তিনি সকলের বিরুদ্ধে গিয়ে ক্রমাগত বলতে লাগলেন, না গো না, তোমরা পড়ে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিজ বলা যাবে? এ তো হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করে স্থির হয়ে বসে আছে দেখে ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়ে গেল। হঠাৎ তার কি মনে হলো, ঘরের মধ্যে ছুটে গিয়ে তার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টেনে এনে বিন্দুর কোলের ওপর দিয়েই তিনি পালিয়ে গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভেঙে যেতে চিৎকার করে কেঁদে উঠল। বিন্দু প্রাণপণে নিজেকে সংবরণ করে মূর্ছা যাওয়া থেকে আত্মরক্ষা করে ছেলেটিকে বুকে করে নিয়ে ঘরে চলে গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়িয়ে এসব দেখলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ঔষধ আবিষ্কার করে শান্তি বোধ করেন এবং যার পর নাই আনন্দিত হলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলে তিনি ছেলের সেভাবে দেখাশোনা করতে পারতেন না। বিশেষ করে সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাতে না পেলে তার বড় অসুখ করত, তাই এই ভারটা ছোট বউ নিয়েছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে বলল, দিদি, অমূল্যধনের দুধ কই? বলছি 1 মিনিট সবুর করবো, এখনই দুধ আমি জাল দিয়ে দিচ্ছি। কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী থাকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি।
হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরে হতো। বামুন ঠাকুরন চুপ করে রইলেন। তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়ানি থাকলি পরে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি হয় না ছোট বউ। তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনোদিন যদি তোমাকে বলি। এই বলে সে মেঝের ওপর অমূল্যকে দুম করে বসিয়ে রেখে দুধের কড়া তুলে এনে উনানের ওপর চড়িয়ে দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করে উঠতেই বিন্দু তার গাল টিপে দিয়ে বলল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলবো। কদম, খোকাকে একদম ছুবি না, দূর হ, সামনে থেকে দূর হ। দাসী কদম আর এগোনোর সাহস পেল না, ভয়ে আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। বিন্দু আর কাউকে কিছু না বলে খোকাকে কোলে বসিয়ে দুধ চাল দিতে লাগলো। অন্নপূর্ণা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে বিন্দু দুধ নিয়ে চলে গেলে তিনি বামুন ঠাকুরনকে বললেন, শুনলে শুনলে বামুন মেয়ে, ওর কথাটা শুনলে একবার? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিল অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাই হোক, এমনি করেই অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হতে লাগলো, এবং তার ফল হলো এই যে অমূল্য কাকিমাকে মা এবং মাকে দিদি বলে ডাকতে শিখল। এমনি করেই কেটে গেল বছর 4। খুব ঘটা করে অমূল্যের হাতে খড়ি হয়ে গেল। তার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে বিন্দুবাসিনী অন্নপূর্ণাকে ডেকে বলল, দিদি, অমূল্যদুন প্রণাম করতে এসেছে, একটু বাইরে এসো না। ও মা, কি রে, ছেলের চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করে চুল বাঁধা, পরনে হলদি রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়ার দেখছি। ও বাবা, বগলে আবার একখান মাদুর আর জড়ানো গুটি কয়েক তাল পাতাও তো দিয়েছিস দেখছি। অমূল্য, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য মাকে প্রণাম করল। আজ দেখছি পায়ে জুতো নেই, মোজা নেই, পরনে বিলিতি পোশাকও নেই। এত তুই পারিস ছোট বউ? তা ছেলে বুঝি পড়তে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিদি, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। ভৈরব, ভৈরব, এই যে ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। আর শোনো দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিদে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালায় পাঠিয়ে দাও, কেমন? বলে সে গভীর স্নেহে চুমু খেয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে চলে গেল। অন্নপূর্ণার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করে বললেন, ছেলে নিয়েই ব্যস্ত, তাও তো পেটে ধরেনি। পেটে ধরলে তা জানিও কি করতো। হ্যাঁ, সেই জন্যই ভগবান বোধ করে দিলেন নে মা। 8 আর 19 বছর বয়স তো হলো। কথাটা শেষ হতে পারল না। ছোট বউ একা ফিরে এসে বলল, দিদি, দিদি, বলছি দিদি, বড় ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। এখনো সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুইও যা না, পাঠশালে গিয়ে বসে থাকবি এখন। মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পোড়োরা সব দুষ্টু ছেলে, ওকে ছোট্টটি পেয়ে যদি মারধর করে। তা করলেই বা, ছেলেরা একটু আধটু মারামারি করে, তাছাড়া সকলের ছেলেই তো সমান ছোট বউ। তাদের বাপ মা প্রাণে ধরে যদি তারে পাঠশালায় দিতে পেরে থাকে, তুই বা পারবি না কেন শুনি? পরের সাথে তুলনা টেনো না,
তোমার এক কথা দিদি, এই ধরো কেউ যদি ওর চোখে কলমে খোঁচাই দিয়ে দেয় তাহলে? ও মা, তাহলে ডাক্তার দেখাবি। কিন্তু সত্যি বলছি বাপু, আমি তো 7 দিন 7 রাত ধরে ভাবলেও ওই খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তা তো কখনো শুনিনি বাপু। তুমি শোনোনি বলে কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। যা হবে তা দেখতেই পাচ্ছি। তুই যখন একবার মনে ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি এমন অনাছিষ্টি কথা মুখে আনতে পারবো নি বাপু। আর তুইও তো কথা কোষ, যা নিজেই বল না গে। বলবোই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারো ভালো লাগুক আর নাই লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হ্যাঁ কদম, কিরে হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? তোকে না বললুম সিদে দিয়ে আসতে? আশ্চর্য! দাঁড়া, সিদে দিচ্ছি। একেবারে এত উতলা হোসনি ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে এমনি করে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? কদম, শোন শোন, ওই সিদে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকেলে আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসেনি, যত সব। বলে সে উত্তরের জন্য অপেক্ষা না করে হন হন করে চলে গেল ভেতরে। অন্নপূর্ণা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, দেখলি দেখলি কদম, তার তেজটা একবার দেখলি? আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখুনি আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন, বিধাতা পুরুষেরও 7 দিনেই যে তার রদ করেন। সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিম খেয়ে শয্যার ওপর কাত হয়ে শুয়ে গুড়গুড়ির নল মুখে দিয়ে আমেজ নিচ্ছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করে নড়ে উঠল। এ ও, শুনছো? ছোট বউ কি বলতে এসেছে? হ্যাঁ, একবার তুই শোনো দেখি। ছোট মা এসেছে? কেন মা, কি বলবে? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসেন। ছোট বউ কথা বলল না। তার হয়ে অন্নপূর্ণাই বলে দিলেন, ওই বলছে ওর ছেলের চোখে যদি পোড়োটা কলমের খোঁচা মারে, সেই জন্যে এই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। এ চোখে খোঁচা মারলে? হ্যাঁ, কই দেখি কিরকম হলো। ওমা, কথা শোনো। বলি, হাতের নল যে পড়ে গেল তোমার। এই না, না ধরো। না গো না, কেউ কলমের খোঁচা মারেনি। এই যদির কথা হচ্ছে, যদি কেউ মারে সেই কথাই ছোট বউ বলছে, বুঝলে কি না? ও, যদির কথা আমি বলি বুঝি। দিদি, এই না তুমি বললে অনাছিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝেছিলেন তাঁর এই কথা বলার ধরনটা ভালো হয়নি এবং এর ফল মধুর হবে না। এখন ছোট বউয়ের এই চাপা গলার নিগূঢ় অর্থ স্পষ্ট অনুভব করে তিনি ভয় পেয়ে গেলেন। তার রাগটা পড়ল গিয়ে তার নিরীহ স্বামীর ওপর এবং তাকেই উদ্দেশ্য করে বললেন, আপিংয়ের নেশায় মানুষের চোখই বুঝে যায়, কানও কি বুঝে যায় গা? বললুম কি আর শুনলে কি? কই দেখি কিরকম হলো। আমি কি বলেছি তোমাকে অমূল্য চোখ কানা করে দিয়েছে? আমার যেন হচ্ছে সব দিকে জ্বালা। ওই দেখো, এই আবার কি হলো গো? যা হলো তা ভালোই, এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়াই তো ঝগমারি। অদম্যের ভোগ বুঝলি, অদম্যের ভোগ। দূর দূর, এ আমি চললুম এখান থেকে। এই কি হয়েছে মা বলতো? এই আমাকে খুলে বলতো কি হয়েছে? আগে বাইরে গোলার ধারে একটা পাঠশালা হলে খুব ভালো হতো আর কি। এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন বলেছেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব।
গঙ্গারাম এইখানে যদি তার পাঠশালা তুলে আনে সে তো ভালোই কথা। ভাসুরের হুকুম পেয়ে বিন্দুর রাগ জল হয়ে গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকল। দেখল অন্নপূর্ণা মুখ ভার করে বসে আছেন এবং কাছে বসে দাসী কদম হাত মুখ নেড়ে কি যেন ব্যাখ্যা করছে। বিন্দুকে ঢুকতে দেখেই সে পাংশু মুখে বলল, ওমা, এই যে। ও মা কি? তাই বল না, আমার কথা হচ্ছিল বুঝি? মানে না দিদি, এই কি না, মানে বড়মা বললেন কি না, মানে এই ধর না কেন। ধরেছি, তুই কাজ করকে যা, বের হয় এখান থেকে। কদম কথা না বাড়িয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে বাঁচল। বিন্দু খুশি থাকলে অন্নপূর্ণাকে দিদি বলতো, রাগলে বড় গিন্নি বলতো। বড়গিনীর পরামর্শদাতাগুলো বেশ, তা বড় ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। তা যা না, বলগে যা, বড় ঠাকুর মাথাটা আমার কেটে নেবে। আর তোর বড় ঠাকুরও তো তেমনই, সে তক্ষুনি শুরু করে দেবে। কি মা, কি বলছো মা? ঠিক কথা মা। ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতন দেখিনি। কি কপাল নিয়ে জন্মেছিলি মায়েরি। হ্যাঁ, বাড়ি শুদ্ধ, সবাই যেন ভয়ে একেবারে জড়ো সড়ো। কই দিদি, তুমি তো ভয় করো না? বাবরি, করিনি আবার। তোমার এই রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে যায় না, সে এখন মায়ের পেটে আছে। কিন্তু আমিও বলে দিচ্ছি, অত রাগ ভালো নয় বাপু। আচ্ছা, তুই কি এখনো ছোটটি আছিস? ছেলে হলে এতদিনে তো 4-5 ছেলে মা হয়ে যেতিস। আর তোকেই বা দোষ দেবো কি? ওই বুড়ো মিনসে, সেই তো আদর দিয়ে দিয়ে তোর মাথাটি খেয়ে রেখেছে একেবারে। কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চায়। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে, সে তো তুমি। আমি সে কথা কারো বলবার জো নেই। বলি, আমার শাসন বড় কড়া শাসন। কিন্তু কি করব, আমার কপাল যে মন্দ। কেউ আমাকে ভয় করে না গা। এই দাসী চাকরগুলো পর্যন্ত আমার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি হলাম গে দাসীবাদী। এই আমি বলে শোয়ে থাকি, বুঝলি? এই অন্য কেউ হলে দিদি, তুমি সত্য যুগের মানুষ। কেন মরতে একালে এসে জন্মেছিলে বলো তো? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। ও দিদি, একটা গল্প বলো না। যা যা, সর দেখি সর। গলা জড়াসনি আর অমন করে। হয়েছে। আরে, কদম অমন করে ছুটে আসছে কেন? হ্যাঁ ছোট, দেখ দেখি আবার কি হলো, দেখ তো। দিদি, অমূল্যধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে। তুমি একবার শিগগির এসো। জাতি? ও বাবা, জাতিও কোথায় পেলো? তোরা কি করছিলি? আমিও ঘরে বিছানা করছিলুম দিদি, জানিও নে কখনো বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা তুই এবার এখান থেকে। বলে বিন্দু ঘর ছেড়ে বেরিয়ে গেল। খানিক পরে অমূল্যের আঙ্গুলের ডগায় ভিজা ন্যাকড়ার পট্টি বেঁধে তাকে কোলে করে নিয়ে এসে বলল, আচ্ছা দিদি, তোমাকে কতদিন বলেছি যে ছেলেপুলের ঘর জাতি জাতিগুলো একটু সাবধানে রেখো। তা নয়। কি কথা যে তুই বলিস ছোট বউ, তার কোনো মাথা মুন্ডু নেই। বলি, কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে, এই তা বলে কি আর জাতি আমি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? না, কাল থেকে ওকেই দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঘরে ঢুকবে না। শুনলি কদম, শুনলি? ও জবরদস্তি কথাগুলো একবার শুনলি? আচ্ছা তুই বল দেখি, এই জাতি কি মানুষের সিন্ধুকে তুলে রাখে? হ্যাঁ রাখে? কেমন কথা বলে গেলে ছোট বউ আমাকে? হ্যাঁ, কদম কি একটা বলতে গিয়ে হাঁ করে থেমে গেল। বিন্দু ফিরে এসে বলল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে, তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। যা না, তাই যা।
কিন্তু মাথা খুঁড়ে মলেও আর ফিরিয়ে আনার নামটি আমি করব না, সে কথা মনে রাখিস। আমি আসতেও চাইনি এখানে। ঘণ্টা 2 পরে অন্নপূর্ণা দুমদুম করে পা ফেলে ছোট বউয়ের ঘরে এসে ঢুকলেন। ঘরের এক ধারে একটি ছোট টেবিলের ওপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখছিলেন এবং বিন্দু অমূল্যকে নিয়ে খাটের ওপর শুয়ে আস্তে আস্তে গল্প শোনাচ্ছিল। অন্নপূর্ণা বললেন, খাবি আয়। আমার খিদে নেই, কিছু খাবো না। অমূল্য তাড়াতাড়ি কাকিমার গলা জড়িয়ে ধরে বলল, ছোট মা খাবে না, তুমি যাও। তুই চুপ কর। এই ছেলেটি হচ্ছে যত নষ্টের গোড়া। কি আদুরে ছেলে করছিস ছোট বউ, শেষে টের পাবি এখন। তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিলে বটে। বিন্দু ফিসফিস করে কি যেন অমূল্যকে শিখিয়ে দিতে অমূল্য চেঁচিয়ে বলল, তুমি যাও না দিদি, ছোট মা রূপকথা বলছে। ভালো চাস তো উঠে আয় ছোট বউ, নইলে কাল সকালে উঠে এই তোদের দুটোকে যদি আমি বিদায় না করি তো আমার নামও অন্নপূর্ণা নয়। আজ আবার তোমাদের হলো কি? হ্যাঁ, এই দিদি রাগলে যা হয় আর কি। আজ অপরাধের মধ্যে বলেছিলাম ছেলেপুলের ঘর জাঁতি টাঁতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। আর গোলমাল করো না, যাও। বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এক্ষুনি উঠে পড়বেন। এই শুনে বিন্দু অমূল্যকে কোলে তুলে নিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেল। এক মায়ের 2 ছেলে মাকে আশ্রয় করে যেমন বেড়ে উঠতে থাকে, এই 2জন মাতা তেমনি একটিমাত্র সন্তানকে আশ্রয় করে আরও 6 বছর কাটিয়ে দিলেন। অমূল্য এখন বড় হয়েছে, সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়িয়ে যাবার পর অমূল্য খেলা করতে বাইরে গিয়েছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, হ্যাঁ রে ছোট বউ, এ কি করি বল দেখি। বিন্দু তার ঘরের মেঝের ওপর আলমারি উজাড় করে অমূল্যর পোশাক বাঁধছিল। সে কাকার সাথে কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। বিন্দু মুখ না তুলেই বলল, কিসের দিদি, কি হয়েছে? তার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখে অবাক হয়ে গিয়েছিলেন, তাই তার মুখের ভাবটা লক্ষ্য করলেন না। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, বলে এ কি সমস্ত অমূল্যর পোশাক নাকি? হ্যাঁ গো দিদি, সবে ওর। বাবা, কত টাকাই না তুই অপব্যয় করিস। এ দেখ, একটার দামে গরিবের ছেলে সারা বছরে কাপড় চোপড় হয়ে যায়। উফ, তা পারে, কিন্তু গরিবে বড় লোকে একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি? তা হোক বড় লোক, কিন্তু তোর সব কাজেই একটু বেশি বাড়াবাড়ি আছে। কি বলতে এসেছো তাই বলো না দিদি, এখন আমার সময় নেই, দেখতে পাচ্ছ তো। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? যাই, আমি তবে যাই এখন। ভৈরব অমূল্যকে ডেকে আনতে গিয়েছিল। সে ঘণ্টাখানেক পরে খুঁজে আনলো। অমূল্য, কোথায় ছিলি এতক্ষণ? কি রে, কি হলো, চুপচাপ আছিস যে? ও পাড়ায় ওই চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলায় আমার যে খুব ভয়, জানিস না তুই? ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? আমি দাঁড়িয়ে ছিলুম, তারা জোর করে আমাকে। জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ যাও, তারপর হবে। এখন এদিকে এসো দেখি, পোশাক পরিয়ে দিই। মাস 2 আগে অমূল্যের পৈতা হয়েছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরতে ভয়ঙ্কর আপত্তি করল, কিন্তু বিন্দু ছাড়বার লোক নয়, সে জোর করে পরিয়ে দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। মাধব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আর ওর কত দেরি হবে গো? বাহ, অমূল্য, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলে দিয়ে খাটের ওপর উপুড় হয়ে পড়ল। এ দেখে বিন্দু রেগে গিয়ে বলল, একই ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি। কাঁদিস নে অমূল্য, কাঁদিস নে। ওঠ ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে
আরেক দিন হয়ে গিয়েছিল এবং বিন্দু তাতে অত্যন্ত রেগে গিয়েছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বলল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলে উঠে গিয়ে অমূল্যকে পাখার বাঁটের বাড়ি ঘাকতক দিয়ে দামি মখমলের পোশাক টেনে টেনে খুলে ফেলতে লাগলো। মাধব ভয়ে ভয়ে বাইরে গিয়ে অন্নপূর্ণাকে সংবাদ দিলেন। মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? মা, ও কি ও সাধারণ পোশাকগুলো পরাচ্ছিস কেন? গলায় আঁচল দিয়ে বলছি, তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, পায়ে পড়ি, সামনে থেকে একটু যাও দেখি। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই না মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হয়ে দাঁড়িয়ে রইলেন। বিন্দু অমূল্যর কান ধরে টেনে এনে ঘরের এক কোণে দাঁড় করিয়ে দিয়ে বলল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন এই ঘরে বন্ধ থাকো, বুঝেছ? দিদি, বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব। বলি ও ছোট বউ, বেলা 1টা বাজলো যে। আচ্ছা, সত্যি অমূল্যকে তুই আজ খেতে দিবি না? এই তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? তা বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে? এ তোর কিরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, তা সে যদি উপোস করে থাকে, তোরা আমার কথা না ছেড়েই দে। চাকর বাকরের বুকে বা ভাতটা ওঠে কি করে বল দেখি? তা আমি জানি নে। শোন, আমি বলি কি, আজ না হয় বড় বোনটার কথা রাখলি, আজ তাকে মাফ কর দে। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই তো ভুগতে হবে। বেলার দিকে তাকিয়ে বিন্দু নিজেই নরম হয়ে গিয়েছিল। কদমকে ডেকে বলল, কদম, কদম, জানিয়াই তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থেমে গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হবার পর থেকে যাদব চাকরি ছেড়ে নিজেদের বিষয় আশয়ে দেখাশোনা করতেন। ছোট বধূর তরুণ হাতে যে 10,000 টাকা ছিল তাও সুদে খাটিয়ে প্রায় দ্বিগুণ করে ফেলেছিলেন। সেই টাকার কিছুটা নিয়ে এবং মাধবের উপার্জনের ওপর নির্ভর করে তিনি গত বছর থেকে প্রায় 1.25 টাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি তৈরি করেছিলেন। দিন 10 হলো তা সম্পূর্ণ হয়েছিল। কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখে সকলেই সে নতুন বাড়িতে উঠে যাবেন। তাই একদিন খেতে বসে ছোট বউকে বললেন, মার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সমস্ত কাজ ফেলে রেখে ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসে থাকত। ভাসুরকে সে দেবতার মতন ভক্তি করত, সকলেই তাকে ভক্তি করত। বলল, আর কিছু বাকি নেই। না দেখি রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা। তবে আরো একটি কথা আছে। আমার ইচ্ছে হয় যে আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলেই এক করে একটি সুদিন দেখে উঠে যায়, গিয়ে গৃহদেবতার পুজো দিই। হ্যাঁ, কি বলো মা? দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। তা বলো, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছেতেই কাজ হবে। তবু তোমার মানবকে যদি একটু শান্ত হতেন। শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। সে কথা তোমার সত্যি। ও আসবার আগের দিনগুলো মনে করলে এখনো কেমন ভয় হয় আমার। আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। এদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাকে প্রায়ই অর্থ সাহায্য পাঠাতেন। কিছুদিন থেকে তিনি তার পুত্র নরেনকে এখানে রেখে লেখাপড়া শেখানোর ইচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন।
এই সময় তিনি ছেলেকে সাথে নিয়ে উত্তরপাড়া থেকে এসে উপস্থিত হয়েছিলেন। তার স্বামী প্রিয়নাথ সেখানে কি কাজ করতেন তা ঠিক কেউই বলতে পারে না। দিন দুয়েকের মধ্যে তিনিও এসে পড়লেন। নরেনের বয়স 16-17। সে চওড়াপাড়ের কাপড় ফের দিয়া পড়ত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াত। টেরিটা তার সত্যিই একটা দেখবার মতো বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একসঙ্গে বসেছিলেন এবং এলোকেশী তার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিচ্ছিলেন। বিন্দু জিজ্ঞাসা করল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? 4th ক্লাস। রয়্যাল লিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরও কত কি ওই ডেসিমেল ও সব তুমি বুঝবে না মামি। সে কি এক আধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। আচ্ছা, দেখাবো। পাশ করতে এখনো দেরি আছে তো নাকি? দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না। এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু ওই মুখ পোড়া মাস্টারের জন্যই তো হচ্ছে না। তার সর্বনাশ হোক। বাচ্চাকে সে যে কি বিষ নজরেই দেখেছে গো, তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না। হিংসে করে বছরের পর বছর একটা কেলাসেই ফেলে রেখেছে। কই, এরকম তো হয় না। হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায় গো। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? আচ্ছা, এমন করে কি কখনো মানুষের পেছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওই সব নেই। আর আমাদের অমূল্য, ও তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ওই ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা থেকে ঘুরে এসে আস্তে আস্তে তার ছোট মার কোলে গিয়ে বসল। বসেই গলা জড়িয়ে কানে কানে বলল, কাল রবিবার ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, ও কদম, মাস্টার মশাইকে যেতে বলে দিত, অমূল্য আজ পড়বে না। ও কি রে অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? শুধু এই বুঝি এখনো রাত্রিরে। বলো না ছোট মা, বলো না। ওই দেখো ছোট মার কেমন মুখ চেপে ধরে। এই আমি বলে দিলুম, জানো এখনো রাত্রিরে ছোট মার কাছে গিয়ে শোয়। শুধু শোয়া দিদি, এখনো সমস্ত রাত্রির বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমোই। অমূল্য লজ্জায় তার ছোট মার বুকের মধ্যে মুখ লুকালো। ছি ছি, কি রে তুই তুই ইংরাজি পড়িস? পড়ে বই কি, স্কুলেও তো ইংরেজিই পড়ে। ইস, ইংরাজি পড়ে? কই ইঞ্জিন বানান করুক তো দেখি। তার পারতে হয় না। ওসব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে? কই অমূল্য, বানান কর না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলল না। বিন্দু তার মাথাটা একবার বুকে চেপে ধরে বলল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? বুঝলে ঠাকুরজি, ও আমার আসছে বছর পাশ দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জল পানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো এক জোড়া ঘোড়া কিনবে। কিরে, তাই তো? ছোট বউ, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটারে অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল ধরে রাখতে পারে না গো। সেই যে সীতা সেজে কিরকমটি করে বলেছিল বলো, একবার একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। আচ্ছা মা। প্রাণেশ্বর, কি কুক্ষণে দাসী তব? ওরে থাম থাম, চুপ কর, বড় ঠাকুর উপরে আছেন। আহা, শুনলেই বা ঠাকুর দেবতার কথা। এ তো ভালো কথা ছোট বউ। তবে শোনো তুমি ওই ঠাকুর দেবতার কথা, আমি উঠে যাই। আচ্ছা, তবে থাক,
আমি বরং সাবিত্রীর পাঠ করি। না। এই কণ্ঠস্বর শুনে এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হলো যে ব্যাপারটা অনেক দূরে গিয়েছে এবং এইখানে তার শেষ হবে না। এ লোকে সে নূতন লোক, তিনি ভেতরের কথা বুঝলেন না, বললেন, আচ্ছা আচ্ছা, এখন থাক। পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে খন। আহা আহা, গান বাজনাই কিও কম শিখেছে। দয়মন্তীর সেই কেঁদে কেঁদে গানটা একবার বলিস তো বাবা, তোর মামিমা শুনলে আর ছাড়তে চাইবে না। এখনই বলবো? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করছিল, সে কথা বলল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বললেন, ইয়ে, না না না, এই গান টানার এখন আর কাজ নেই, থাক। আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেবো, তা আমি বাজাতেও জানি। তেরে কেটে তাক বাজনাটা বড্ড শক্ত মামি। আচ্ছা, ওই পিতলের হাঁড়িটা দাও তো একবার, দেখিয়ে দিই। যাও অমূল্য, ঘরে গিয়ে পড় গে। ওঠ, উঠে পড়। আরে একটু বসো না ছোট মা। বিন্দু কোনো কথা না বলে তাকে তুলে নিয়ে সঙ্গে করে ঘরে চলে গেল। হঠাৎ করে বিন্দু কেন যে অমন করে চলে গেল অন্নপূর্ণা তা বুঝলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়ে যায় এই ভয় নরেনের এইখানে থেকে লেখাপড়াও যে সে পছন্দ করবে না তা সুস্পষ্ট বুঝে তিনি উদ্বিগ্ন হলেন। বললেন, বাবা নরেন, বলি কি, তোমার ছোট মামিমার সামনে ওই একটুগুলো আর করো না, কেমন? ও রাগী মানুষ, ওসব ভালোবাসে নে মোটে। ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি? ও, তাই অমন করে উঠে গেল বটে। হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের মতন খাবে, দাবে, ঘুরবে, পড়াশুনো করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিলামেশাটা করো না বাবা, ও তো ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট, কেমন? সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো ওই থাকা উচিত। তবে যদি বললে তো বলি, বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আর আমার নরেনি কি বুড়ো? 1-8 বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসেই তো দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজা রাজরার ছেলে রয়েছে যে। না না ঠাকুরজি, আমি সে কথা বলিনি, আমি বলছি যে। আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটাও বুঝি নে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? ছি ছি, কি লজ্জা! ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলেছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে, যাতে। আচ্ছা, তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসগে, বড় লোকের ছেলের সঙ্গে আর মিশিস নে। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকে কাঁদো কাঁদো হয়ে বললেন, হ্যালা, তোর জন্য কি আমার কুটুম্বি তো বন্ধ করে দিতে হবে? কি করে চলে এলি বল দেখিনি? বন্ধ করতে কেন হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি আমার ছেলে নিয়ে পালাই। তা পালাবি কোথায় শুনি একবার? যাবার দিন তোমার ঠিকানা বলে দিয়ে যাব, ভেবো না। সে আমি জানি, যাতে আর 5 জনের কাছে মুখ দেখাতে না পারি সে ব্যবস্থাকে তুই না করে ছাড়বি? চিরটা কাল এ বউনি আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গা। এই যে ঠাকুরপো, শোনো, তোমরা আর কোথাও গিয়ে না হয় থাকো, না হলে এই বউটিকে এই বাড়ি থেকে বিদায় করো। আমি আর রাখতে পারবো না, বুঝলে? এই স্পষ্ট করে বলে দিলুম আজকে। ব্যাপার কি? তা জানি নে, বড় গিন্নি বলেছে, দাও এবার আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলল না, টেবিলের ওপর থেকে খবরের কাগজটা তুলে নিয়ে বাইরের ঘরে চলে গেলেন। ঠাকুরজি দেখতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখলেন নিঃসন্তান ছোট বউয়ের অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢললেন এবং প্রতি রাত্রে
স্বামী প্রিয়নাথকে একবার করে ভৎসনা করতে লাগলেন। তোমার জন্যই আমার সব গেল। তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই অমন কালো ভূতের মতন ছেলেটাকে ছোট বউ? গরিবের ভগবান আছেন। আজ দুপুরবেলা তিনি ছোট বউকে ডেকে বললেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন তো বাঁধতে দেখলুম না। আর জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো এসো মাথাটা বেঁধে দি। না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনি। তাছাড়া ছেলে বড় হয়েছে, দেখতে পাবে যে। ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে এই স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়ে আরো 6 মাস বছরকের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা। কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা রেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে না কি করবে। ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়ে যাচ্ছিলেন। বিন্দুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে বললেন, ওমা, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় দেখি, আয় তো, তোর গাটা একটু দেখি। কি রোজ রোজ গা দেখবে বলো তো? আমি কি কচি খুকি? অসুখ করলে টেরটি পাবো না? না, তুমি বুড়ি। কাছে আয় দেখি। ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি। তবু বলে কাছে আয়। দেখিস ভাড়াসতে যেন আবার। আমি গেলুম হেসলে। বড় বউয়ের যেন একটু বাইয়ের ছিট আছে না? ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করে রইল। অন্নপূর্ণা কি একটা হাতে নিয়ে সেই পথেই ফিরছিলেন। বিন্দু তাকে ডেকে বলল, দিদি শোনো শোনো শোনো, আরে রাখো না, শোনো না, খোঁপা বাঁধবে। অন্নপূর্ণা ফিরে দাঁড়ালেন। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে এলোকেশীকে বললেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে নে, অত কাপড় গয়না তা পরবে নে, কত রূপ তা একবার চেয়ে দেখবে না গা। ওর সব ওই ছিষ্টি ছাড়া মতি বুদ্ধি। এই ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও তো অত আছে, পরে কি? তবেই দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এরকম ছিষ্টি ছাড়া মতি বুদ্ধির দরকার কিনা। যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখে বলবে ওই অমূল্যের মা। ওই দেখো, আবার চোখে জল কেন রে? এই সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা কই নেই আমরা। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে। নে চোখ মোজ দেখি এবার। কিন্তু ওই একটি আশা নিয়েই আমি বেঁচে আছি দিদি। ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে, আমি পাগল হয়ে যাব। তা হোক ছোট বউ, আজকে তোমার। হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও দেখি। এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাড়ির পুরনো নাপিত যাদবের ক্ষৌরকর্ম করে ওপর থেকে চলে যাচ্ছিল। অমূল্য এসে তার পথরোধ করে বলল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো?
সে কিরকম কথা দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থান দেখিয়ে বলল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট্ট ছোট্ট। পারবে ছাড়তে? না দাদা, ও আমার বাবা এলেও পারবে নি। ও শক্ত নয় কৈলাসদা। এইখানে 12 আনা, এইখানে 6 আনা। কিন্তু আজ কি বার গো? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারবো নি দাদা। আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলেই তুমি পালিয়ে যাবে। বলে জোর করে সে ছাতিটা টেনে নিয়ে ছুটে ভেতরে চলে গেল। ঝড়ের মতো ঘরে ঢুকে বলল, ছোট মা, শিগগির একবার এসো তো। ওরে ছুঁস নে, স্নান সেরে সবে আননি করছি। জয় মা। আন্নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছিঁটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। আশ্চর্য তো, চুল ছাঁটবার জন্য চিরদিন মারামারি করতে হয়, আজ তুই স্বেচ্ছায় চুল ছাড়তে চাইছিস? বুঝতে পারছি না তো ব্যাপারটা। চল তো দেখি, চল। বড় শক্ত ফরমাস হয়েছে মা। নরেন বাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাড়তে হবে। ও কি আমি পারবো? খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেন্দাকে ডেকে আনি। ও, সে তো বাড়িতে নেই। আচ্ছা নাই থাকলো। ছোট মা, তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো। এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। এখন আমি আননি করবো যে রে। আন্নি পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়িয়েই থাকতে হলো। নাপিত চুল কাটতে লাগলো। বিন্দু চোখ টিপে দিল। সে সমস্ত চুল সমান করে কেটে দিল। অমূল্য মাথায় হাত বুলিয়ে খুশি হয়ে বলল, এই ঠিক হয়েছে। কিন্তু মা, কাল এবারই ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুরন ভাত বেড়ে নিয়ে ডাকাডাকি করছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসে বাটিতে দুধ ঢালতে ঢালতে শুনতে পাচ্ছিল অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াবার বুরুষ খুঁজছে। খানিক পরেই সে কাঁদতে কাঁদতে এসে বিন্দুর পিঠের ওপর ঝুঁকে পড়ল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে। কাল তাকে আমি মেরে ফেলবো। বিন্দু আর হাসি চাপতে পারল না। অমূল্য পিঠ ছেড়ে দিয়ে রাগে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি কানা, চোখে দেখতে পাও না? আরে কাঁদছো কেন? তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। এখন কাল কি করে 12 আনা হবে? এখানে চুল কই? তা 12 আনা না হোক, 8 আনা 10 আনা তো হতে পারবে। ছাই হবে। 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেন্দাকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? আজ তো ভাতটুকু ঠিক করে মুখে তুললে না, ফেলে ছড়িয়ে খেলো। দিদি, তুচ্ছ কথা তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে গো। সব জিনিসের শুরু এমনি করেই হয় গো, এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা বলতে পারলেন না। দুর্গাপূজা এসে পড়ল। ওপাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হয়েছিল। 2 দিন আগে থেকেই নরেন তাতে মগ্ন হয়ে গেল। সপ্তমীর রাত্রে অমূল্য এসে তার ছোট মাকে ধরল। ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? যাত্রা হচ্ছে না হবে? নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? না না, সে হবে না। কাল সকালে তোর কাকার সঙ্গে বরং যাস, খুব ভালো জায়গা পাবি। না, পাঠিয়ে দাও। কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন।
3-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিন হয়ে পাঠিয়ে দেব। এখন সত্য শো। অমূল্য রাগ করে বিছানার এক প্রান্তে গিয়ে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইল। বিন্দু টানতে গেল, সে হাত সরিয়ে দিয়ে শক্ত করে পড়ে রইল। তারপর কিছুক্ষণের মধ্যেই সকলেই একটু ঘুমিয়ে পড়েছিল। বাইরের বড় ঘড়ির শব্দে অমূল্যর ঘুম ভেঙে গেল। সে গুনতে লাগল, 1, 2, 3, 4। ধর্মর করে উঠে বসে বিন্দুকে জোরে নাড়া দিয়ে তুলে দিয়ে বলল, ওঠো ওঠো ছোট মা, 3-4 বেজে গেল, 7-8 বেজে গেল, কখন যাব? দেখো বাইরের ঘড়িতে বাজছে 9টা, 10টা, 11টা, 12টা। অমূল্য নিজের ভুল বুঝতে পেরে অপ্রতিভ হয়ে চুপ করে শুয়ে পড়ল। ঘরের ওধারের খাটের ওপর মাধব ঘুমোতেন। চেঁচামেচিতে তাঁরও ঘুম ভেঙে গিয়েছিল। হাসতে হাসতে তিনি বললেন, অমূল্য, কি হলো রে? সে লজ্জাতে আর সারা কাটবে না। ও যে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। কিরে, অমন নিস্তব্ধ কেন? যাবি? আচ্ছা বেশ, তবে যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নে, কেমন? মনে রাখিস। তারপর বিন্দু ভৈরবকে ডেকে আলো দিয়ে সেখানে পাঠালেন। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনে হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরে এসে কাকাকে দেখেই বলল, কই গেলেন না আপনি? কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোট মা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটার নাচ হবে। কলকাতা থেকে 2 জন এসেছে, নরেন্দা তাদের দেখেছে, ঠিক ছোট মার মতো, খুব ভালো দেখে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছো, একদম ঠিক করেছো। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। ছি অমূল্য, তুই একবারও আর ওখানে যাবি না, বুঝলি? হরামজাদা বচ্চাত। কে কে বললে আমার মতো? ওই নরেন? হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন, কোথায়? আচ্ছা আসুক সে, আজ আজ তার একদিন কি আমার। পাগল তুমি? হ্যাঁ, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। সন্ধ্যাবেলাতে অমূল্য এসে অন্নপূর্ণাকে ধরে বসল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসবো। তোর মাকে জিজ্ঞাসা করগে। না দিদি, এক্ষুনি ফিরে আসবো, তুমি বলো যাই। না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। তুমি ছোট মাকে বলো না আমি নরেন্দার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসবো। আরে ছাড় ছাড়, কাপড় ছাড়, পরে যাবো যে। আচ্ছা বেশ, নরেনের সঙ্গে যদি যাস তো। আরে আরে, ওই দেখো। অমূল্য কথা শেষ করবারও সময় দিল না, এক দৌড়ে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করছে অমূল্যর। তিনি চুপ করে রইলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়তে লাগলো। তখন তিনি বাইরে এসে বললেন, ওই কি নাচ হবে, এই নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, ওই এক্ষুনি চলে আসবে, তোর কোনো ভয় নেই রে ছোট। কে যেতে বলেছে? তুমি? এই তো এখনই চলে আসবে, তুই অত ভাবিস না। বিন্দু মুখ অন্ধকার করে চলে গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকে শুনল যে ছোট মা ডাকছে। সে গিয়ে তার বাবার বিছানার একধারে শুয়ে পড়ল। প্রদীপের আলোতে বসে চোখে চশমা এঁটে যাদব ভাগবত পড়ছিলেন। কিরে অমূল্য, এই সাড়া নেই কেন? ওই দেখ কদম কি বলছে। ছোট মা ডাকছেন, এসো। বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। আমি দিয়ে আসবো? এই কি হয়েছে রে কদমের? সব শুনে যাদব বুঝলেন এই নিয়ে একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করেছে, আরেকজন হুকুম দিয়েছে।
তাই অমূল্যকে সঙ্গে করে ছোট বধূর ঘরের বাইরে দাঁড়িয়ে ডেকে বললেন, এইবারটি মাফ করো মা, ও বলছে আর করবে না। দিদি, এই রাতে খাওয়ার সময় ছাড়া তো তোমাকে এক লাঠি পাওয়ার জো নেই। কিছু কথা বলি তোমাকে, শোনো। আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস হলো কি করে ওর? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি, জানো। আর তার উপর বচ্চাতে বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। আর বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড় ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। কিন্তু ওই এক ছেলে আমার বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন চোখের জলে ভাসতে পারবো না। এই তোমাকে আমি বলে দিলুম। হ্যাঁ, ও মা, সে কি? তা তোরা চলে গেলে আমি বা একলা থাকি কি করে বল দেখি? সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আচ্ছা মনে কর দেখি, ওরা যদি দুটি ভাই হতো তাহলে তুই কি করতিস? আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া ওই যদি দিয়ে না কাজ হয় না। দিদি, এবার ওদের তুমি ছাড়ো। ছাড়া না ছাড়া কি আমার হাতে, ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে। এইসব কথা আমি বড় ঠাকুরকে বলবো কি করে শুনি? যেমন করে সব কথা বলিস তেমনি করেই বলগে না। এই রইল তোমার ভাতের থালা। ন্যাকা বুঝিও না দিদি, আমার 27-28 বছর বয়স হতে চললো। এবারে দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথা আমি বলতে গেলে বড় ঠাকুর রাগ করবেন না? তা রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে পরে আমার আর মুখ দেখবেন না উনি। যতই হোক আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে আমায় পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়ে আরও খানিকটা ঠেলে দিয়ে গুম হয়ে বসে রইল। অন্নপূর্ণা বুঝলেন সে কেবল ভাসুরের ভয় চুপ করে গেল। তিনি বললেন, ওই দেখো হাত তুলে কেমন বসে রইল। তা বলি, ভাতের থালাটা কি অপরাধটা করলে শুনি? আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তার মনের ভাব দেখে আর জেদ করতে সাহস করলেন না। শুতে গিয়ে বিন্দু বিছানায় অমূল্যকে দেখতে না পেয়ে ফিরে এসে বলল, সে গেল কোথায়? তা সে তো দেখছি আজ আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যাই তুলে দেই গে। না না, থাক। ছোট, ছোট, তা বলি দরজাটা একবারটি খোল। কি দিদি, ওই মাঝরাতে কি হলো? বড় ঠাকুর ঠিক আছেন তো? ছোট বউ, ছোট বউ, এনে দৌড় খুলে তোর ছেলে নে দেখি। এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। সত্যি বাবা, ঢের ঢের ছেলে দেখেছি, এমন হারামজাদা ছেলে আর আমি দেখিনি। রাতে 2টো বাজে একবারটি চোখের পাতা আমার এক করতে দিলে না গো। এ বলে খিদে পেয়েছে, এ বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এ বলে বাতাস করো। না, আমি আর পারবো নি। সারাটা দিন গাধার মতন এরম খাটি, রাত্রে যদি একটু ঘুমোতে না পাই তাহলে তো আমি বাঁচি না বাপু। বিন্দু হেসে হাত বাড়াতেই অমূল্য তার কোলের ভেতর গিয়ে ঢুকল এবং বুকের ওপর মুখ রেখে 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মাধব ওদিকে বিছানা থেকে পরিহাস করে বললেন, শখ মিটলো বৌঠান? আমি শখ করিনি ভাই, উনি নিজেই মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন। তবে আমারও শিক্ষে হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কি না তোমার কাছে শুতে লজ্জা করে। বোঝো কথা। না আর না, যাই একটু ঘুমিয়ে গে। দিন 10 পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করে মেয়েকে একবার দেখবার জন্য পালকি পাঠিয়ে দিয়েছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি নিয়ে 2-3 দিনের জন্য অমূল্যকে লুকিয়ে বাপের বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিয়েছিল।
এমন সময় বই বগলে করে স্কুলের জন্য তৈরি হয়ে অমূল্য এসে দাঁড়ালো। কিন্তু আগে সে বাইরে পথের ধারে একটা পালকি দেখে এসেছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়তেই সে থমকে দাঁড়িয়ে বলল, পায়ে আলতা পরেছ কেন ছোট মা? আজ পড়তে হয় বাবা। গায়ে এত গয়না কেন? কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে। যা যা এখন স্কুলে যা। দিদি, অত হাসছো কেন? আমি তো আর স্কুলে যাব না। তুমি কোথায় যাবে? তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব। আমি আসছি স্কুল থেকে। বাবা, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করতে পারিনি। কিন্তু কি শেয়ানে দেখেছিস? বলে আলতা পরিচ্ছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়েই যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। তুমি কি মনে করেছো দিদি সে স্কুলে গেছে? কখনো না। কোথায় লুকিয়ে বসে আছে, দেখো ঠিক সময় হাজির হবে। ঠিক তাই হলো। সে লুকিয়েই ছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা নিয়ে পালকিতে উঠবার সময় কোথা থেকে হঠাৎ তার আঁচল ধরে এসে দাঁড়ালো। দুই যায় হেসে উঠলেন। যাওয়ার সময় আর মারধর করিসনি, যা নিয়ে যা। তা না হয় গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার একবার নড়বার জো নেই, এ তো বড় বিপদের কথা। যেমন করেছিস তেমন তো হবে। অমূল্য, থাক না দুদিন আমার কাছে। না না, তোমার কাছে থাকতে পারবো না। আমি এই পালকিতে বসলুম। বিন্দু বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন 10 পরে একদিন দুপুরে একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হয়ে বসেছিল। অন্নপূর্ণা তার ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ছোট বউ, ছোট বউ, এ কি রে, ধোপা এসেছে নাকি? ছোট বউ কথা বলল না। অন্নপূর্ণা এইবার তার মুখের ভাব লক্ষ্য করে ভয় পেলেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যালা, কি হয়েছে? এই দেখো দিদি, এই ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট অমূল্যর জামার পকেট থেকে বেরোলো। তোমার দুটি পায়ে পড়ে দিদি, ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। দুপুরে অমূল্য স্কুল থেকে ফিরে খাবার খেয়ে খেলা করতে গেল। বিন্দু একটি কথাও বলল না। ভৈরব চাকর নালিশ করতে আসলো। নরেনবাবু বিনা দোষে তাকে চপেটাঘাত করেছে। দিদিকে বলগে যা। আদালত থেকে ফিরে মাধব কাপড় ছাড়তে ছাড়তে কি একটা ছোট্ট পরিহাস করতে গিয়ে ধমক খেয়ে চুপ করল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনিয়ে উঠছে বাড়ির মধ্যে তা কেবল অন্নপূর্ণায় টের পেলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করে একসময় নির্জনে পেয়ে তিনি ছোট বউয়ের হাতখানি ধরে মিনতির স্বরে বললেন, হাজার হোক সে তো তোরই ছেলে, এই পাঠটি মাফ কর, বরং আড়ালে ডেকে ধমক দি না। আমার ছেলে নয় সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছিমিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? আমি নই, তুই তার মা। আমি তোকে তো দিয়েছি। যখন ছোট্টটি ছিল খাইয়েছি পড়িয়েছি, এখনো বড় হয়েছে, তোমাদের ছেলে, তোমরা নাও। আমাকে এবার রেহাই দাও তো, রেহাই দাও। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুতে আসলো। অন্নপূর্ণা ব্যাপার বুঝে বিরক্ত হয়ে বললেন, এ কি, এখানে কেন? এখান থেকে যা, যা বলছি। অমূল্য দেখল তার বাবা ঘুমিয়ে পড়েছেন। সে কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলতে এসে দেখল বারান্দার এক কোণে কতগুলো কাঠ খুঁটের ওপর অমূল্য ঘুমোচ্ছে। সে ছুটে গিয়ে বিন্দুকে তুলে আনলো। অন্নপূর্ণাও ঘুম ভেঙে বাইরে এসে দাঁড়ালেন। রাত্রে বড় গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। ও মা, এ তো জলে গা পুড়ে যাচ্ছে গো।
সারা রাত কার্তিক মাসের হিমে এই যত হবেই। এখন ভালোই ভালোই ভালো হলে বাঁচি। জয় মা, তুমি দেখো মা। ও মা, সে কি? কই দেখি। থাক, আর দেখে কাজ নেই। বলে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরে চলে গেল। 5-6 দিন পরেই অমূল্য সেরে উঠল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু ক্ষমা করল না। সেই দিন থেকে সে ভালো করে কথা পর্যন্ত বলতো না। অন্নপূর্ণা মনে মনে সমস্তটাই বুঝলেন, অথচ তিনি চুপ করে রইলেন। সকলের কাছে সমস্ত অপরাধ বিন্দু যে তারই ওপর তুলে দিয়েছে, এই অন্যায় তিনিও ভুলতে পারলেন না। এইটি একদিন কি একটা কথা বলার পর এলোকেশীর কাছে বলে ফেললেন। হ্যাঁ, ওর যত সে ওই ছোট বউর জন্য। ও যে মরেনি এই অনেক ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর কানে তুলতে লেশমাত্র দেরি করলেন না। বিন্দু মন দিয়ে শুনল, কিন্তু কথা বলল না। সে যে শুনেছে তাও এলোকেশী ছাড়া আর কেউ জানল না। বিন্দু বড় জয়ের সাথে একেবারে কথাবার্তা বন্ধ করে দিল। কয়েকদিন থেকে নতুন বাড়িতে জিনিসপত্র সরানো হচ্ছিল। পরদিন সকালে উঠেই যেতে হবে। যাদব ছেলেদের নিয়ে সে বাড়িতে ছিলেন। মাধব মোকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটল। সন্ধ্যার সময় মাস্টার পড়াতে এসেছিল কি মনে করে বিন্দু তাকে ডেকে পাঠালো। বলল, মাস্টারমশাই, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। যে আজ্ঞা। আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই প্রথম হয়। তা হয়, কিন্তু আজকাল তো সে চুরুট খেতে শিখেছে যে। চুরুট খেতে শিখেছে? অবশ্য আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখা দেখি শেখে। কার দেখে শিখেছে সে? ওর বাবাকে ও কথা জানাবেন। এই দেখুন না, আজ 5-7 দিন আগের কথা। স্কুলের পথে ওই এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। তারপর উড়ে হেডমাস্টারকে বলে দেয়। তিনি 10 টাকা জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন। কি বলছেন? আমার অমূল্যও ছিল, কিন্তু সে টাকা পাবে কোথায়? তা জানি না, কিন্তু সেও ছিল। এ বাড়ির নরেনবাবুও ছিল। আরও 3-4 জন স্কুলের বদমাইশ ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টারের কাছে শুনেছি। টাকাও আদায় হয়ে গেছে? আজকে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি এখন যান। আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার? একে তার মন খারাপ, তার ওপর দিদির সাথে কথাবার্তা বন্ধ, তার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করে তুলল। সে রান্নাঘরে গিয়ে ঢুকল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি করছিলেন। মুখ তুলে ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে রইলেন। দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছো? টাকা? মানে কে বললে? সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমি বা কি বলে দিলে। তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেজন্যই আমাকে লুকিয়েছো। অমূল্য আর যাই করুক, মিথ্যা কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছো, সত্যি কি না? সত্যি দিয়েছি, কিন্তু এইবারটি তাকে মাপ কর বোন। আমি মাপ চাইছি তোর কাছে। একটিবার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম। আর বলবো না, আর কথাও কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছনে যাবে, তা সহ্য করতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু কিন্তু তোমার কি আসপর্ধা? সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। তোমাকে আমি কখনো মাপ করবো না, কখনো না। আহ, চুপ কর ছোট, দাসী চাকরেরা শুনছে। কি করবি? ফাঁসি দিবি আমাকে?
সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই আমার অপরাধ? তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে শুনি? ও, টাকা তুই নষ্ট করিস না? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, তাই বলে 2 টাকাও যে কেউ দিতে পারে না এমন অহংকার করিস না ছোট। সে অহংকার আমি করি না দিদি, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? কি কি বললি? কার পয়সা দি? তোর মুখে যা আসে তাই বলবি ছোট? দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা আমার সামনে থেকে। দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলে ফেলে বিন্দু স্তব্ধ হয়ে গেল। অন্নপূর্ণার মুখ সাদা হয়ে গিয়েছিল। তিনি কিছুক্ষণ নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার স্বামী রোজগারি খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসীবাদী, আর উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা একদিন বলিসনি কেন? কোথা ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও 2খানি কাপড় কখনো একসাথে কিনে পড়েনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রে দেখে এই পৈতৃক ভিটেটুকুনি কারা করেছিল? বলতে বলতে তার 2 চোখ দিয়ে দরদর করে জল ঝরে পড়ল। আঁচল দিয়ে মুছে বললেন, ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আপিং খেয়ে চোখ বুঝে হুকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারতো না। সে লোক উনি নন। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি। ভালোই হলো জানিয়ে দিলি। সত্যি আত্মহত্যা করেছিল আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাবো। তবুও তোদের ভাত আর খাবো না। তুই কি করলি ছোট? ওকে অপমান করলি এমনি করে। ঠিক এই সময় যাদব উঠোনে এসে দাঁড়িয়ে ডাকলেন, বড় বউ, ও বড় বউ। ছি 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 ছি, যে লোক নিজের মাক ছেলেকে খেতে দিতে পারে না তার গলায় দেবার দড়ি জোটে না কেন? কি হলো গো? কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে জানিয়ে দিলে আমি তার দাসী আর তুমি তার চাকর। আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই গা। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এই কথা শুনতে হলো। আজ আমি তোমার সামনে দাঁড়িয়েই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমার বেটার মাথা খেতে হয়। ঘরের ভেতর বিন্দু জিভ কেটে কানে আঙুল দিল। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হয়ে প্রবেশ করল। সেইখানে ঘাড় গুঁজে আজ 12 বছর পরে অকস্মাৎ মূর্ছা গেল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ছাড়া আর সকলেই এসেছিল। বাইরে থেকে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি থেকে আসা তার বাপ মা, তাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত বাড়ি জমজমাট ছিল। এখানে আসবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাচ্ছিল, কিন্তু পরদিন থেকেই সে ভাব কেটে গেল। রাগ পড়লেই অন্নপূর্ণা আসবেন, এতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়ে লোকজন খাওয়াতে হবে, সে তারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। বিন্দুর বাবা জিজ্ঞাসা করলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? সে ও বাড়িতে আছে। হ্যাঁ রে বিন্দু, তোর যা বুঝি আসতে পারলেন নে? না। সত্যি তো, সবাই এলে ও বাড়িতেই বা তাকে কে? পৈতৃক ভিটের বন্ধ করেও তো রাখা চলে না। হ্যাঁ রে লোকেশি, এই সব ঠিক আছে তো ব্যবস্থা? শব্দ মিলিয়ে সব জিনিসপত্র এসেছে তো? কাল যেন পুরুষ ঠাকুর এসে বসে না থাকেন। দাদা, এদিকে সব ঠিক আছে, কিন্তু তুমি ভিতরে ঢুকো না,
রোজ এই বাইরের দাওয়া থেকে খোঁজ খবর নিয়ে ফিরে যাও, বড্ড খারাপ লাগে যে। বিন্দু আড়াল থেকে সবটা শুনল। পিতার ওদিকেই ভাসুরের কাছে ছেলেবেলা থেকে সেদিন পর্যন্ত সে কত আদর পেয়েছে, কত স্নেহের ডাক শুনেছে। যাদব মা বলে ডাকতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেননি। এই ভাসুরের কাছে জায়ের সাথে ঝগড়া করে কত নালিশ করে, কোনোটি তার কোনোদিন উপেক্ষিত হয়নি। আজ তার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হয়ে গেছে। যাদব চলে গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল কুচে কাঁদতে লাগল। চারিদিকে লোক, পাছে কেউ শুনতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডেকে বলল, বেলা হচ্ছে, পুরুত ঠাকুর তো বসে আছেন, বড় ঠাকুর এখনো তো এলেন না। তিনি কেন? তিনি কেন মানে? তিনি ছাড়া এসব করবেন কে? হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে নাকি? না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছুটি করতে দেব না, এই আমি বলে দিলুম। তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। তাহলে সেও আসবে না দেখছি। ঠিক আছে, এসব পূজা অর্চনা, উৎসব, আয়োজন, খাওয়ান দাওয়ান সমস্তই তাহলে মিথ্যা। 3 দিন ধরে এই চিন্তা করছি, আজ বড় ঠাকুর আসবেন, দিদি আসবেন, আমার অমূল্য আসবে। আজকের সমস্ত দিনব্যাপী কাজকর্মের ওপর আমি যে কতখানি তাদের উপর নিশ্চিন্ত হয়ে বসে আছি, সে কথা কি তারা জানতো না? যা ভালো বোঝো তাই করো, বিস্তর কাজ পড়ে আছে, আমি গেলাম। ও ছোট বউ, ভাঁড়ারের চাবিটা একবার দাও, ময়রা তো এছে সন্দেশ নিয়ে। ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে ওসব। কোথায় রাখবো রে বউ? কাকে টাকে আবার মুখে দেবে যে। তবে ফেলে দাও গে। বামুন ঠাকুর এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতে। কতখানি মাখবে তার আমি কি জানি? তোমরা গিন্নিবান্নি মানুষ, তোমরা জানো না? শোনো কথা, কত লোক তোমাদের এবেলা খাবে আমি তার কি জানি। তবে বলো গে ওকে। সে ছিল দিদি, অমূল্য ধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবারও বলেনি ছোট বউ ওটা কর গে, সেটা দেখ গে। তার একটা হাড়ের যা যোগ্যতা, এবারের সমস্ত লোকের তা নেই। দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো একবার। খেয়ে ফেল আমাকে তোরা, সবাই মিলে খেয়ে ফেল। যা যা, দূর হয়ে যা সামনে থেকে, দূর হ কদম, দূর হ। ওগো, শুনতে পাচ্ছ? না, পাচ্ছি না। আমি পারবো না, পারবো না, পারবো না। হলো, কি করবে বলো, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও। বেলা বাড়তে লাগলো। বিন্দু বিনা কাজে ছটফট করে এ ঘর ও ঘর করে কেবলই লোকের দোষ ধরতে লাগলো। কে তাড়াতাড়ি পথের ওপর কতকগুলো বাসন রেখেছে, বিন্দু টান মেরে সেগুলো উঠোনের ওপর ফেলে দিয়ে কি করে কাজ করতে হয় শিখিয়ে দিল। কার ভিজে কাপড় শুকোচ্ছিল, উড়ে গিয়ে তার গায়ে লাগবা মাত্রই টেনে ছিঁড়ে ফেলে কি করে কাপড় শুকোতে হয় সেটা বুঝিয়ে দিল। যে কেউ তার সামনে পড়ল, সেই সভয়ে পাশ কাটিয়ে দাঁড়াল। পুরোহিত বেচারা নিজে ভেতরে এসে বললেন, দিদি, পুরোহিত বলছেন বেলা বাড়ছে, কোনো বিলি ব্যবস্থাই এখনো হয়নি। তাকে বল গে যা, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়েই থাকে। দিদি, তুমি এমন করে নাতি মারলে বাসনে? আর ওইদিকে বড় মা এসেছে তো, উঠোনে দাঁড়িয়ে আছেন, তুমি যাবে না? ওই দেখো, আহা, অমন করে কাঁদো কেন দিদি? গলায় আঁচল দিয়ে বলছি, বেলা 10টা 11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো তাই হোক, বাড়ি গিয়ে এক বাটি বিষ পাঠিয়ে দাও। এই রইল তোমার চাবির গোছা।
বলে চাবির গোছাটা ছনাত করে তার পায়ের নিচে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়ে মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলে নিয়ে দরজা খুলে ভাঁড়ারে ঢুকলেন। বিকেলে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো, ভিড় কমে গিয়েছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হয়ে ঘর বার করতে লাগলো। এই অমূল্যবাবু স্কুলে নেই। হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নূতন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? হ্যাঁ, সে বাড়িতেও তিনি নেই। কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয়টর আছে নাকি? এইবার একটা চোখ কানা হলেই বড় গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বের করে খায়। যা, যেখান থেকে পারিস ওকে খুঁজে আন। অন্নপূর্ণা ভাঁড়ারের দরজায় বসে আর 5 জনের সাথে কথাবার্তা বলছিলেন। ছোট বউয়ের তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পেলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব এসে জানালো, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। এলো না কি রে? আমি ডাকছি, ওকে বলেছিলি? হ্যাঁ, তবু এলো না। তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল, আমার মা বেটার মুখ দর্শন করব না। দিদি, বড় মাঝে বাড়ি চলে যাচ্ছেন। জামাইবাবু যে পৌঁছে দিতে যাচ্ছেন গো। তুমি যে তাকে পৌঁছে দিতে যাচ্ছ, জানো সকাল থেকে উনি জলস্পর্শ করেননি এখানে। সে তো তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজেকে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো। লোকে কথাই বলে দেইজি শত্রু, নিজে যা মুখে এলো 10টা মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলে গেলে, কটকট করে দিব্যি করলে। 4 দিন 4 রাত ছেলেটার মুখ পর্যন্ত দেখতে দিলে না। ভগবানের বিচার করবেন, এর বিচার করবেন। বলে মুখে আঁচল গুজে কান্না চেপে রান্নাঘরের বারান্দায় উপুড় হয়ে মূর্ছিত হয়ে পড়ল। একটা গোলমাল উঠল। মাধব, অন্নপূর্ণা দুজনেই শুনতে পেলেন। অন্নপূর্ণা ফিরে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? কই দেখি। দেখতে হবে না, চলো। কলহের কথাটা এই কয়দিন গোপন ছিল, আর রইল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসলে এলোকেশি বলে উঠলেন, যায় যায় ঝগড়া হয়েছে। ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমো খারাম কখনো দেখিনি। তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম। মেরে ফেলো, কেটে ফেলো, কোনো দিন কথাটি বলবার ছেলেও নয়। তেমন সন্তান আমরা পেটে ধরি নে। ও কি একটা কথা গা? অমূল্যর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও নে। বিন্দু, তোদের ঝগড়া 2 দিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দুর মা বলে উঠলেন। বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। সন্ধ্যার সময় সে কদমকে ডেকে বলল, আচ্ছা কদম, তুই বল, তুই তো তখন ছিলি। আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিপি করে ফেললেন? না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না রে, এত দোষ কি আমার হয়েছিল? না দিদি, দোষ আর কি? তবে যা না একবার ও বাড়িতে, 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না। তোর আর ভয় কি? ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি বলো? আর ঝগড়া বিবাদ করে যা হবার তা হয়ে গেছে দিদি। না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলেও মনে করবে আমারই যেন সব দোষ। তার কিচ্ছুটি নেই। বার করে দেব, দূর করে দেব,
এসব কথা বলেনি ও। আমি আমি কোনোদিন তাদের রাগ করেছি বল? কোনোদিন করেছি? কিন্তু ও কেন লুকিয়ে টাকা দিলে? কেন একবারও আমাকে জানালো না? আচ্ছা আচ্ছা, কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে যে। সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলে এমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, হেবুকে ডেকে দে তো, কদমের সঙ্গে যা। হেবকে দিয়ে বাবু ওই ওই বাতি পরিষ্কার করাচ্ছেন। ফের মুখের সামনে জবাব করে। ভৈরব সে চাহনির সামনে থেকে ছুটে পালালো। কদমকে পাঠিয়ে দিয়ে বিন্দু বার দুই এ ঘর ও ঘর করে রান্নাঘরে এসে ঢুকল। বামুন ঠাকুরন একা বসে রাঁধছিল। বিন্দু একপাশে বসে পড়ে বলল, আচ্ছা মেয়ে, তোমাকেই না হয় সাক্ষী মানছি, সত্যি কথা বলো তুমি, কার দোষ বেশি? কিসের মা? ওই সেদিনের কথা গো। কি এমন বলেছিলুম আমি? শুধু বলেছিলুম, দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই। বললে তো হতো, অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, ব্যাস চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলে সে বা হয় কেন? 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো লাগে। আরে এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি আমাদের বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহ জন্মে আমি আর ওর মুখ দেখবো না। 70 দিকে ফিরে চাইবো তো ওর মুখের দিকে ফিরে তাকাবো না। রাগের মাথায় কে এটা দিব্যি করে মেয়ে? তুমি বলো। তাই বলে চলো স্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না। এইগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম। যদি তার পেটের মেয়ে হতুম, কি করতো তাহলে? আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখে নিও। আর ওই দিব্যি দিতে জানি? আমি জানি না। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, এক বাটি বিষ পাঠিয়ে দাও, না তো ওই তোমার ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজে এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জন ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। ছি মা, ওসব মতলব করতে নেই গো। ঝগড়া বিবাদ তো চিরস্থায়ী হয় নে। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন নে, অমূল্য ধনও পারবে নে। এই কদিন সে যে কেমন করে আছে, আমরা তাই কেবল ভাবি মনে মনে। তাই বলো মেয়ে, নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যে ছেলে আমাকে এক রাত না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ওর কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম 70 দিকে ফিরে চাইবো, তো ওর দিকে ইহ জন্মে আর না। এই দেখো মা, এই কবজির কাছে এক কোনো কাল শিরে পড়ে আছে। সে রাতে তোমার মুচ্ছে হয়েছিল, তাই এসব কথা জানো নে। ও মূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না! সে তো আর কখনো দেখেনি। বলে ছোট মা আমার মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় চিঁড়ে এক করে দিলে গো। লোকের রুবির সেবা করবে কি মা, তাকে নিয়েই বেতি ব্যস্ত। শেষে 4-5 জন মিলিয়ে তাকে টেনে নিয়ে যায়। দিন 4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রভৃতির ফিরবার আগের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করে বিছানায় পড়েছিল। কদম বাতাস করছিল, আর কেউ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাকে আরো কাছে ডেকে মৃদু কণ্ঠে বলল, কদম, দিদি এসেছেন রে? না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন বলো?
এই তোদের দোষ খতম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস। এমনি করেই একদিন আমাকে তোরা মেরে ফেলবি দেখছি। উফ, বলি পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি নাকি? কি করতে পেরেছিলি তোরা, যতক্ষণ না ওই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে, তোরা আর সে, তার কোড়ে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই রে, বাড়ি শুদ্ধ লোকের নেই। জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি চ। আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই আমি যাব? আমার সত্যর হুকুম না পেলে আমি যাই কি করে? তোর জায়ের কথা বলছিস বিন্দু, তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলেই এসছিস, তখন উনি বললেই হলো। না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড় ঠাকুর তাহলে বড় রাগ করবেন। আচ্ছা, আমি বলছি, তুমি যাও। আমি তো তোমার থেকে বড় নাকি? আমি অনুমতি দিলাম। বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। লোক পাঠিয়ে সে তো আরো মন্দ হবে মা। আমি তার মন জানি। মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে। হয়তো বড় ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জেদ করলেন না, চলে গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাকে গেলবার জন্য হাঁ করতে লাগলো। নিচের একটি ঘরে এলোকেশিরা থাকেন, দোতলার একটি ঘর তার নিজের, আর সমস্তটাই খালি খাঁ খাঁ করতে লাগলো। সে শূন্য মনে ঘুরতে ঘুরতে তেতলার একটি ঘরে এসে দাঁড়ালো। কোন সুদূর ভবিষ্যতে পুত্রবধূর নাম করে এই ঘরখানি সে তৈরি করেছিল। এইখানে ঢুকে সে কিছুতেই চোখের জল ধরে রাখতে পারল না। নিচে নেমে আসছিল। পথে স্বামীর সাথে দেখা হওয়া মাত্র সে বলে উঠল, হ্যাঁ গা, কি রকম হবে তবে? কিসের? না না, তুমি যাও, ও কিছু না। শোনো, আচ্ছা, উনি চাকরি করছেন নাকি? কি এই কি তার চাকরির বয়স? চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবে বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। বইমাত্রীয় ভাই, জ্ঞাতি। তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে। তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন তাও জানি নে। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিনও দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনি। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্য। সব কথা আমার মনেও পড়ে না, করবার দরকারও দেখি নে। শুধু দিন কতক আরাম করছিলেন, তা ভগবান সুদ শুদ্ধ আদায় করে নিচ্ছেন। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করল। সে মাথা হেঁট করে রইল। মাধব কাগজ খুঁজতে খুঁজতে কতকটা যেন নিজের মনে বললেন, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে দুটি খাওয়া, মাইনে ওই 12 টাকা।
সমস্ত দিন অনাহারে, আর মোটে 12 টাকা। হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ একটু আধটু দুধটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভব যন্ত্রণা মোচন করে দেওয়ার উপায় করে দিয়েছেন। তোমার দুটি পায়ে পড়ি গো, একটি উপায় করে দাও। রোগা মানুষ, এমন করেছে 2 দিনও বাঁচবেন না। আমি কি উপায় করব? বউঠান আমাদের এক কোনা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? তা আমি জানি নে। ওগো ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি ছি, যে কথা মনে আনাও যায় না সে কথা কিনা। বেশ তো, অন্তত যাও বউঠানের কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন। তাই করো বরং। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় আর বার হবে না। পায়ে ধরা অভ্যেস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে সত্যর মতো চুপ করে রইলে। আমার অপরাধ যে বেড়ে গেল, তুমি কথাটি কইলে না। না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা বলল না, উঠে গিয়ে নিজের ঘরে দৌড় দিয়ে পড়ে রইল। মাধব তখন উঠবার উপক্রম করছিল। বিন্দু আবার এসে ঘরে ঢুকল। তার 2 চোখ রাঙা। মাধবের দয়া হলো তাকে দেখে। বলল, যাও একবার তার কাছে। জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। তুমি যাও ওগো, একটি বার তুমি যাও। আমি আমার ছেলে দিব্যি করছি। 1000 দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো? এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। পারবো না যেতে। এই যাও দেখিনি। বিন্দু জবাব দিল না। মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল। বাড়ির সামনে দিয়ে স্কুল যাবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল করে এই পথে গিয়েছিল। আর 2 দিন ধরে সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার দিয়ে গেল না। তাকিয়ে থেকে বিন্দুর চোখ ফেটে জল পড়তে লাগলো। তবুও সে চিলের ছাদের আড়ালে বসে তেমনি এক দৃষ্টে পথের দিকে চেয়ে রইল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়ে কত ছেলে হেঁটে গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরল। কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়ল না। সে সন্ধ্যার সময় চোখ মুছতে মুছতে নেমে এসে নরেনকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সেদিক দিয়ে আর যায় না? কি রে, চুপ কেন? সে লজ্জায় আর যায় না মামি, ওই হেথা দিয়ে ঘুরে যায়। তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে সে যেন এই পথেই যায়। কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? কেন? তুমি রাগ করবে না? না, রাগ করবো না, তুই বল। তাদের বাড়িতে বলে পাঠাবে না? না রে বাবা, না, বল। আর আমার মাকেও বলে দেবে না? না রে না, তুই বল। আমি কাউকে কিচ্ছুটি বলবো না, বল তো, বল। থার্ড মাস্টার অমূল্যর কান আচ্ছা করে মুলে দিয়েছিল। কি বললি? কেন কেন দিলে গায়ে হাত? আমি গায়ে হাত দিতে মানা করে দিয়েছি না? তার আর দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকরি হেবসালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে। আর আমার মাটিও তো কম বজ্জাত নয় মামি। সে মাস্টারকে বলে দিতে বলেছে। থার্ড মাস্টারও অমনি আচ্ছা সে কান মলেছে। কি রকম করে জানো মামি? হেবু কি বলে দিয়েছে? কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার থেকে খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলে, কি খাবার খাবে দেখি নরেন্দা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়। আচ্ছা, অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? কোথা পাবে মামি? তারা গরিব মানুষ। সে পকেটে করে 2টি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওই দিকের গাছতলায় নুকিয়ে বসে খায়।
বিন্দুর চোখের ওপর ঘরবাড়ির সমস্ত সংসার দুলতে লাগলো। সে সেইখানে বসে পড়ে বলল, নরেন, তুই যা বাবা, তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খেতে বসে কোনো মতেই হাত মুখে তুলতে পারল না। শেষে অসুখ করেছে বলে উঠে গেল। পরদিনও প্রায় উপোস করে পড়ে রইল। কাউকেও কোনো কথা বলতেও পারল না, একটা উপায়ও খুঁজেও পেল না। তার কেবলই ভয় করতে লাগলো, পাছে কথা বললেই তার নিজের অপরাধ আরও বেড়ে যায়। দুপুরবেলাতে স্বামীর খাওয়ার সময় অভ্যাস মতো কাছে গিয়ে বসে অন্যদিকে তাকিয়ে রইল। কোনোরূপ খাওয়ার জিনিসের দিকে কাল থেকে এসে তাকাতে পারছিল না। ঘরে বাতি জ্বলছে। মাধব চোখ বন্ধ করে শুয়েছিলেন। বিন্দু এসে পায়ের কাছে বসল। মাধব বললেন, কি কি হলো? চুপ কেন? আরে বলো কি হলো? আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে বলো দেখিনি? তার কাছেই যাও। তুমি যাও, একবার যাও তুমি। আমি কি তোমার কথা বলবো? দাদা শুনতে পাবেন না? আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি। তুমি তাদের বলো গে, তুমি যাও। না, আমি পারবো না। বলে মাধব পাশ ফিরে শুয়ে পড়লেন। বিন্দু আরও কতক্ষণ আশা করে বসে রইল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বললেন না, তখন সে ধীরে ধীরে উঠে গেল। স্বামীর ব্যবহার তার বুকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে ছড়িয়ে গেল। আজ সে নিঃসংশয়ে বুঝল, তাকে সবাই ত্যাগ করেছে। পরদিন সকালেই যাদব ছোট বউয়ের যাওয়ার অনুমতি নিয়ে একখানি চিঠি পাঠিয়ে দিলেন। বিন্দুর বাবা অসুস্থ, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়ে উঠল। বামুন ঠাকুরন গাড়ির কাছে এসে দাঁড়ালেন। বিন্দু নেমে এসে তার পদধূলি নিতেই তিনি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। বিন্দুর এমন নত, এমন নম্র ব্যবহার কেউ কোনোদিন দেখেনি। বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা। না মেয়ে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়ায় যেন আমার শেষ যাওয়া হয়। ও কি কথা ছোট বউ? আর কারো বাপ মায়ের কি অসুখ হয় না? আর বামুনের মেয়ে, তুমি অমন মরা কান্না জ্বললে কেন? তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, আমি তবে চললুম। যাও দিদি, যাও। আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা বলল না। কোচম্যান গাড়ি ছেড়ে দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরনের মুখে এ কথা শুনে চুপ করে রইলেন। এর আগে কোনোদিন বিন্দু অমূল্যকে ছেড়ে বাপের বাড়ি যায়নি। আজ 1 মাসের ওপর হলো সে একবার তাকে চোখের দেখা দেখতে পায়নি। তার দুঃখ অন্নপূর্ণা বুঝলেন। রাত্রে অমূল্য বাবার কাছে শুয়ে আস্তে আস্তে গল্প করছিল। নিচে প্রদীপের আলোতে কাঁথা সেলাই করতে করতে অন্নপূর্ণা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, 60 যাবার সময় বলে গেলে কিনা এ যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা গো, মা দুর্গা, রক্ষী করো মা, বাচ্চা আমার ভালোই ভালোই ফিরে আসুক। আগাগোড়াই কাজটা ভালো করনি বড় বউ। আমার মাকে তোমরা কেউই চিনলে না। সেও তো একবার দিদি বলে কাছে এলোনি, তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারতো, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতগুলো শক্ত কথা আমায় শুনিয়ে দিলে। আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড় বউ এই যদি না মাফ করতে পারবে, বড় হয়েছিলে কেন তবে? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে, এখন আর কেঁদে কি হবে? বাবা, ছোট মা কেন আসবে না বলেছে? যাবি?
অমূল্য, যাবি তোর ছোটমার কাছে? না, না কেন রে? ছোটমা তোর দাদা মশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। যাবি অমূল্য? কিরে, বালিশে মুখ লুকাচ্ছিস কেন? না না, আমি কোথাও যাবো না। রাত্রি থাকতেই যাদব কর্মস্থানে যাবার জন্য প্রস্তুত হতেন। দিন 5-6 পরে, এমনকি এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হয়ে অন্য মনস্কের মতন তামাক টানছিলেন। অন্নপূর্ণা বললেন, বেলা হয়ে যাচ্ছে। আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দূরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করছিলেন। ভৈরব এসে সংবাদ দিল, বাবু কাল রাতে এই ফরাসডাঙ্গায় চলে গেছেন। মা নাকি বড় ব্যামো। ব্যায়ামও? কি ব্যায়াম রে? আজ সকালেই তো উনি বলে গেলেন মন খারাপ করছে ওনার। তা জানি নে মা, শুনলাম কিরকম ওই ওই অজ্ঞান টজ্ঞান হয়ে এই কিরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে যাদব খবর শুনে কেঁদে ফেললেন। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফেটে যাচ্ছিল। অমূল্যর চেয়েও হয়তো তিনি ছোট বউকে বেশি ভালোবাসতেন। নিজের চোখ মুছে তিনি স্বামীর পা ধুইয়ে দিয়ে জোর করে সন্ধ্যা করতে বসিয়ে দিয়ে অন্ধকার বারান্দায় এসে বসে রইলেন। খানিক পরেই বাইরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চেপে ধরে 2 কানে আঙ্গুল দিয়ে শক্ত হয়ে বসে রইলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখে এ ঘরে ফিরে এসে অন্ধকারে অন্নপূর্ণাকে দেখে বলল, বৌঠান শুনেছে বোধ হয় অমূল্যর যাওয়া একবার দরকার। বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব। এমন হয় না মাধু, আমি বলছি এমন হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। আমাকে সব কথা খুলে বলো, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস নে মাধু, গাড়ির সঙ্গেই আছে। আমি উতলা হইনি দাদা, আপনি নিজে কিরকম করছেন? কিছুই করিনি। ওঠ বড় বউ, আয় অমূল্য, রাত্রিটা যাক না দাদা। না না সে হবে না। তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটেই যাব। মাধব আর কিছু না বলে গাড়ি আনলে 4 জনেই উঠে বসলেন। যাদব বললেন, তারপরে? আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলুম 3-4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখনো পর্যন্ত কি ওষুধ কি এক ফোঁটাও দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারেনি কি হয়েছে, কিন্তু আশা আর নেই। খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। দাদা, কবের থেকে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করছিল তা কেউই জানতে পারেনি। বাপের বাড়ি গিয়ে জ্বর হলো, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা গেল। তার শেষ মূর্ছার ভাঙতে চাইলো না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তার চৈতন্য ফিরে আসলো, তখন দুর্বল নারী একেবারে বসে গিয়েছে। সংবাদ পেয়ে আমি গেছিলাম দাদা। সে আমার পায়ের ধুলো মাথায় নিল, কিন্তু দাঁতে দাঁত চেপে রইল। শত অনুনয়েও 1 ফোঁটা দুধ পর্যন্ত মুখে তুলল না। আমি শুধিয়েছিলাম। আত্মহত্যা করছো কেন? তার চোখের কোন দিন জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলল, আমার সমস্তই অমূল্যর, শুধু এই 1002 টাকা নরেনকে দিও আর তাকে পড়িও। সে আমার অমূল্যকে বড় ভালোবাসে। অমূল্য ছাড়া আর যেন কেউ আমাকে আগুন না দেয়। সে হবে না বিন্দু।
আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে তোমাকে দেখতে পাই। এই বলেই আমি তোমাদের নিতে এসেছি দাদা। তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। মাধব ঘরে ঢুকে দীপ নিভিয়ে জানালা খুলে দিতেই বিন্দু তাকিয়ে সামনেই সকালের স্নিগ্ধ আলোতে স্বামীর মুখ দেখে মৃদু হেসে বলল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। তা তো জানি, তার একটু পায়ের ধুলো এনেছো? তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ওপরে ওকে শুয়ে দিয়েছি। তুলে আনবো? না না, ও ঘুমুক ঘুমুক। বলে ধীরে ধীরে পাশ ফিরে অন্যদিকে মুখ করে শুল। অন্নপূর্ণা ঘরে ঢুকে তার মাথার কাছে বসে মাথায় হাত দিতেই চমকে উঠল। অন্নপূর্ণা মিনিট খানেক নিজেকে সংবরণ করে নিয়ে বললেন, ওষুধ খাসনি কেন রে ছোট? মরবি বলে? আর আমার বুকটা যে ফেটে যাচ্ছে, বুঝতে পারছিস? এখনো মুখটা ফিরিয়ে থাকবি? পাচ্ছি দিদি। তবে মুখটা ফেরা। তোর বড় ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিজে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন বোন, মুখটা ফেরা। না, ফেরাবো না দিদি, আগে বলো। বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দরজার কাছে এসে দাঁড়াতে অন্নপূর্ণা বিন্দুর মাথার ওপর চাদর টেনে দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর দিকে তাকিয়ে কান্না চেপে বললেন, বাড়ি চল মা, বাড়ি চল, আমি নিতে এসেছি। আর একদিন যখন তুমি এতটুকুনি ছিলে মা, তখন আমি এসে আমার সংসারে মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে তা ভাবিনি। তা মা শোন, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুক আর হব না। জানিস তো মা, আমি মিথ্যে কথা বলি নে। এই বলে যাদব বাইরে চলে গেলেন। বিন্দু মুখ ফিরিয়ে বলল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করো গে। এতখানা পথ এসেছো, আর ভয় নেই, আমি মরবো না। এতক্ষণ তোমরা শুনলে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গল্প বিন্দুর ছেলে। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলো, বিন্দুর চরিত্রে ছিল পৃথা, বড় বউয়ের চরিত্রে ছিলেন সোমা, কথক প্রভাকর, যাদব এবং মাধবের দ্বৈত চরিত্রে ছিল বুবাই, ভৈরব এবং বিন্দুর বাবা হয়েছেন প্রভাশিস, অমূল্য হয়েছে ছোট্ট অনুষ্কা, এলোকেশী শাশ্বতী, নরেনের চরিত্রে ছিল শুভ্রজ্যোতি, মাস্টার এবং নাপিতের চরিত্রে ছিল প্রয়াস। বামুন ঠাকরুন, কদম এবং বিন্দুর মায়ের চরিত্রে ছিলাম আমি, মৌমিতা। কেমন লাগলো আমাদের এই প্রয়াস? অবশ্যই ভালো এবং খারাপ দুটোই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি খারাপ হয় অবশ্যই আমরা আমাদের ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এইটুকুই, আবার ফিরব খুব তাড়াতাড়ি একটা সুন্দর সাহিত্য নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। শুভরাত্রি।